কুমিল্লার দেবিদ্বারে ডিশ ব্যবসার দুই কর্মীর মরদেহ উদ্ধার, রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ। বাড়িতে তার সাথে কারো কোনো সবাই তার লাগে মায়া। আমরা বালা মন্দির দূরে জানি, আমরা ধর আমার সাইডের কোনো কথাই আমরা লোকে কইছে না। আমরা পোস্টমর্টেম করানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। বরিশাল ও রংপুরে চলছে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে বিভাগীয় কর্মশালা। ভার্চুয়ালি যোগ দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তালেবানি ফতোয়ার শিরোনামে ভারতীয় মিডিয়ার অপপ্রচারে ক্ষুব্ধ টুঙ্গিপাড়ার মানুষ। নেত্রকোনার আশ্রমে দুর্ঘটনার খবরকে বলা হলো অগ্নিসংযোগ। এটা মোমবাতি আগরবাতি এটা মাধ্যমে এই দুর্ঘটনাটা ঘটছে। রিল ভাঙ্গা থাকতো, একটা জানালা ভাঙ্গে এরকমটা হয়েছে, তখন একটা সন্দেহ থাকতো। আন্তর্জাতিক ভাবে দ্বন্দ্ব লাগানোর জন্য এটা ফেসবুকে ভিন্নভাবে চড়াইতেছে। বাগেরহাটে আশঙ্কাজনক হারে কমেছে আমনের আবাদ, জলাবদ্ধতা, লবণাক্ততাকে দুষছেন বিশেষজ্ঞরা। খাল খনন, স্লুইস গেট সংস্কারের পরামর্শ। স্বাগত সবাইকে, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান বা কর্মরত আছেন তাদের অবিলম্বে প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সচিবালয়ে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। যাচ্ছি তার বক্তব্যে। বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, কোন বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এটা আপনারা ভালোভাবে এই নিউজটা করবেন এবং এই যে আমাদের যে বিজ্ঞপ্তিটা এটা খুব ভালোভাবে আপনারা প্রচার করে দেবেন। কতজন আছে বলে আপনাদের কাছে কোন দেশের এই কতজন আছে এই স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখন নাই। যদি স্ট্যাটিস্টিক্সটা নাই, এটা যদি থাকতো তো আমি বলে দিতাম যে এতজন আছে। অনেক দেশেরই আছে, আমি কোন দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোন দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। এটা কোনো হঠাৎ না এটা কোনো হঠাৎ করে সিদ্ধান্ত না, এটা হঠাৎ করে সিদ্ধান্ত না, আইন শৃঙ্খলার সাথে এটার কোনো জড়িত নেই। কতদিনের মধ্যে মানে তাদের মানে আপনারা ডেপুটেশন করার জন্য চিন্তা করতেছেন? মানে একটা কাগজপত্র আমরা প্রথমের আগে লিস্টটা পেয়ে তারপর আবার আমরা কত দিনের মধ্যে করব এটা আপনাদের জানাবো। সীমান্ত পুরাই অ্যালার্ট। এই ওরা শুধু সিলেটে নয়, বেনাপোল এবং অন্যান্য ইসেও তারা কি করছে, এইটার কিন্তু প্রতি উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন। আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন, তাদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে। আপনারাই কিন্তু সবচেয়ে বেশি ভালোভাবে পারেন এবং আমি আপনাদেরকে ধন্যবাদ দেই, আপনারা কিন্তু এটা প্রচারও করতেছেন। আপনারা এই জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার উদ্দেশ্যে আপনারা সত্যি ঘটনাটা প্রচার করতেছেন। এইটার প্রচারটা আরো একটু বাড়ায় দিলে সবচেয়ে ভালো হয়। আর আমাদের যে ইংলিশ চ্যানেলে যেসব খবরগুলি হয় সেই সময় যদি আপনারা একটু বেশি বলে দেন তাহলে সুবিধা হয় কি, বিদেশিরা তো অনেক সময় আমাকে বাংলাদেশি এই তো সবাই বাংলা তো বোঝে না, তারা বিদেশিরও বুঝতে পারে। আপনাদের কাছে অনুরোধ, যেসব আপনারা ইংলিশ খবরটা পড়েন বা ইংলিশের যেমন আপনাদের অনুষ্ঠানগুলিতে এইগুলিতে আপনারা এইটা বলেন। হ্যাঁ, ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি ছিলাম তার বক্তব্যে। কুমিল্লার দেবিদ্বারে ফসলের ক্ষেতে মিলল ডিশ ব্যবসার দুই কর্মীর মরদেহ। পুলিশ জানিয়েছে সকালে খালপাড়া এলাকার একটি ক্ষেতে মরদেহ দুটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় থানায়। দুটি মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের পরই জানা যাবে তাদের মৃত্যুর কারণ। নিহতরা হলেন দেবিদ্বারের ভালপাড় এলাকার মনির হোসেন ও খাগড়াছড়ির মোহন মিয়া। তারা ইন্টারনেট ও ডিশ লাইনের কাজ করতেন। ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
বাড়িতে তার সাথে কারো কোনো না, সবাই তার লাগে মায়া, তার মা নাই আমরা ছোটবেলাতে এটা ফাইলা লাইলা তুলছি, সবাই এটা আদর করছে। ওয়াইফি অফিস কি করছে বাইতেছে, আমরা তো নাতিন জমা আমরা বালা মন্দে দূরে জানি, আমরা তো আমার সাইডের কোনো কথাই আমরা লোকে কইছে না। তো আমরা পোস্টমর্টম করানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। আমাদের ঊর্ধ্বতন অফিসার কুমিল্লা পুলিশ সুপার স্যারের সাথেও বারংবার কথা হচ্ছে এবং স্যার আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন আর কি কখন কি করতে হবে। এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, দুজনের মৃত্যুর কারণ ও ঘটনার রহস্য সম্পর্কে পুলিশ কি কিছু জানতে পেরেছে বা আপনার কাছে কি কোনো তথ্য আছে কিনা? সোহার, আসলে মোহন এবং মনির হোসেন দুজনের মৃতদেহ কিন্তু পুলিশ এসে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে গেছে। তবে এর পাশাপাশি যে আশেপাশের যে আলামত গুলো ছিল সেটিও কিন্তু উঠিয়ে নিয়ে গেছে। তো এই বিষয়ে আসলে আমরা পরিবার কিংবা পুলিশ তাদের সঙ্গে কথা বলে আসলে মৃত্যুর আসল কারণটা এখনো কেউ বলতে পারছে না। অর্থাৎ এই যে মনির হোসেন সে কিন্তু ওই এলাকারই বাসিন্দা এবং যে মোহন সে খাগড়াছড়ি এলাকার বাসিন্দা। তবে তাদের মানে কারোর সঙ্গে কোনো ধরনের ঝগড়া কিংবা পূর্ব শত্রুতা তেমন কোনো তথ্য কিন্তু পরিবার দিতে পারেনি। তারা বলছেন যে আসলে মনির হোসেন একজন নম্রভদ্র ছেলে ছিল, এলাকাবাসী সেই হিসাবেই চিনে। তবে আমরা যেটুকু দেখেছি ঘটনাস্থলে ঘুরে, যেই জায়গাটিতে তাদের মৃতদেহ পাওয়া গিয়েছে এই জায়গাটিতে কিন্তু আগে একটি জুয়ার আসর বসতো, যদিও স্থানীয়রা বলছেন এখন সেটি এখানে আর বসছে না। তবে আসলে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এই বিষয়টি কিন্তু আসলে সবার মাঝে একটি প্রশ্নবোধক হিসেবে দেখা দিয়েছে। সবাই আসলে কারণ অনুসন্ধান করার চেষ্টা করছে। পুলিশও বলছে যে আমরা যে আলামত গুলো পেয়েছি সেগুলো নিয়ে আসলে যাচাই বাছাই করে তারপরে আসলে এই ঘটনার আসল কারণ জানা যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ খোকন আপনাকে। নরসিংদীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতার অনুসারীদের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় মামলা হয়নি। পুলিশ জানিয়েছে এখনও অভিযুক্তদের কেউ ধরা পড়েনি, তবে তাদের আটকে অভিযান চলছে। মামলার প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা। ইউপি সদস্য মানিক মিয়া ও কল্পনা বেগমের মরদেহ মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে আজই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। গতকাল গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে রায়পুরা উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদের অনুসারীরা সংঘর্ষে জড়ায়। বরিশাল ও রংপুরে চলছে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে বিভাগীয় কর্মশালা। এতে ভার্চুয়ালি যোগ দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। দলে অনুপ্রবেশকারী ঠেকাতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রংপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলছে প্রশিক্ষণ কর্মশালা। যোগ দিয়েছেন বিভাগের ৮ জেলার নেতাকর্মীরা। ৩১ দফার বার্তা জনগণকে জানাতে নানা দিক নির্দেশনা দিচ্ছেন বক্তারা। বিকেলে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তালেবানি ফতোয়া, বাজারে যেতে পারবে না মহিলারা, এমন শিরোনামে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা খবর প্রচারে ক্ষুব্ধ স্থানীয়রা। প্রতিবাদ জানিয়েছে গওহরডাঙ্গা মাদ্রাসা কর্তৃপক্ষ। তারা বলছেন সম্প্রীতি নষ্টের জন্যই ছড়ানো হয়েছে এই অপতথ্য। শেখ মুজিবের জেলাতেই কট্টরপন্থীদের ফতোয়া, আজ থেকে মহিলাদের বাজারে যাওয়া বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমের এই খবর নিয়ে অনলাইন অফলাইনে চলছে নানান আলোচনা সমালোচনা। গোপালগঞ্জে ধারণ করা একটি ভিডিও ফুটেজের খণ্ডিত অংশ তুলে ধরে চালানো হয় মিথ্যা প্রচারণা। গহরডাঙ্গা এলাকায় ফতোয়া মৌলবাদীদের, গোটা দেশে ফতোয়া জারির হুঙ্কার কট্টরপন্থী। টুঙ্গিপাড়ার ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদ্রাসায় প্রতি বছরের মতো এবারও ২৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ৩ দিন ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। অংশ নেন বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি। পুরুষ ও নারীদের বসার জন্য ছিল আলাদা ব্যবস্থা। মাহফিল ঘিরে হরেক পণ্যের পসরাও সাজিয়ে বসেন দোকানিরা। এলাকার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না। গণজমায়েত এড়াতে ও শৃঙ্খলা রক্ষায় মাহফিল চলাকালে পুরুষ প্রাঙ্গণের অস্থায়ী দোকানগুলোতে নারীদের না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে প্রতি বছরই মাহফিল চলাকালে এমন অনুরোধ করা হয়ে থাকে। তবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে ভারতীয় গণমাধ্যম এ নিয়ে অপপ্রচার করছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে এটা কোনো বাজার নয়, অস্থায়ী কিছু দোকান, এবং মাইকে স্পষ্টভাবে বলা হচ্ছে এই নিয়ম শুধুমাত্র ৩ দিনের জন্য। ভিডিওটি এবং তাদের অপপ্রচারের অংশটুকু যদি কেউ মিলিয়ে দেখে তাহলে যে কারোর কাছে বিষয়টি নিন্দনীয় ও হাস্যকর মনে হবে।
স্থানীয় পাটগাতি বাজারে দোকানি ও ক্রেতারা বলছেন, বাজারে নারীদের কেনাকাটায় কখনোই কেউ নিষেধ করেনি। ভারতীয় গণমাধ্যমে মিথ্যা খবর প্রচারে ক্ষুব্ধ ধর্ম বর্ণ নির্বিশেষে টুঙ্গিপাড়ার বাসিন্দারা। বাজার করার কোনো সমস্যা আছে না, আমরা তো বাজারে আসতেছি, বাজার করতেছি, আমি নিয়মিত বাজার করি। না, বাধা নিষেধ নাই। মহিলারা র্যান্ডাম আসতেছে, বেচাকেনা করতেছি, আমাদের কাছে কোনো অভিযোগ নাই। ভারত যেটা প্রচার করতেছে এটা একদম মিথ্যা, আমরা বাজার করতেছি সবসময়, আমাদের কোনো বাধা আসি নাই। 3 দিনের জন্য ওই মেল শুধু ওই সীমিত একটা এলাকার জন্য, তারা যে সংবাদটি প্রচার করে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। ভারতীয় কিছু গণমাধ্যমের এ ধরনের মিথ্যা প্রচারণা দুদেশের মানুষের মাঝে দূরত্ব আরও বাড়াবে বলে মত সব শ্রেণী পেশার মানুষের। জাহিদ হাসান, যমুনা নিউজ। নেত্রকোনায় একটি আশ্রমের দুর্ঘটনা থেকে লাগা আগুনের সামান্য ক্ষতিতে অপপ্রচার চালিয়েছে ভারতের মিডিয়া। বিভ্রান্তিকর তথ্য বিদেশে প্রচার এবং দেশের সামাজিক মাধ্যমে ছড়ানোর প্রতিবাদ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ এলাকাবাসী। ভাবে হিন্দুদের বাড়ি ঘর দোকান মন্দির এমনকি বিগ্রহ পর্যন্ত ভাঙচুর করা হচ্ছে। অপপ্রচার থামছেই না ভারতীয় গণমাধ্যমের। একের পর এক কমিউনাল প্রোপাগান্ডা চলছে প্রচার মাধ্যমে। এবার টার্গেট নেত্রকোনা। সুব্রজিৎ, একদমই তাই। দেখো, গতকালকে 6 ডিসেম্বর খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর গ্রামে দুর্গা দয়াময় আশ্রম পুড়িয়ে দেওয়ার খবর প্রচার করা হয় পশ্চিমবঙ্গের কয়েকটি পত্রিকা ও টেলিভিশনে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সম্পূর্ণ বিপরীত চিত্র। আশ্রম কর্তৃপক্ষ বলছে, আরাধনা শেষে মোমবাতি ও আগরবাতি নেভানো ছিল না। সেখান থেকেই রাতে ঘরে আগুন লেগে একটি আসন ও বিছানা ক্ষতিগ্রস্ত হয়। এটা মোমবাতি আগরবাতি এটার মাধ্যমে এই দুর্ঘটনাটা ঘটছে। আর আমার জানা মতে এই গ্রামে কোনো সাম্প্রতিক ঘটনা ঘটে নাই এবং কারোর সাথে বিরোধ নাই। যদি আসতো মন্দিরের দরজা জানালা গ্রিল ভাঙ্গা থাকতো, একটা জানালা ভাঙ্গে এরকমটা হইতো, তখন একটা সন্দেহ থাকতো। লাগাই তুই গেছি গা, তখন বুড়ে আবার আয়া আমরা আবার পূজা দিতে হয়, তখন বুড়ে আয়া কবাট খুলছি, খুলিয়া দেখি যে বিছনাপত্র যা আছেন বুঝিয়া গেছে। ঘটনাটা মনে হয় মোম আগরবাতির দ্বারাই হয়েছে। গণমাধ্যমের পাশাপাশি সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে একটি মহল সম্প্রীতি নষ্টের পায়তারা করছে অভিযোগ স্থানীয়দের। আন্তর্জাতিকভাবে দ্বন্দ্ব লাগানোর জন্য এটা ফেসবুকে ভিন্ন জনে ভিন্নভাবে চড়াইতেছে। আমরা সকালে আসার আগেই দেখা যায় যে 2-1 কুচক্রি মহল এটা ওই যে বিভিন্নভাবে পায়তারা করে ওটা মোবাইলে ভাইরাল করে দিয়ে দিয়েছে। বিদায় আমরা এটা জোরালো ভাবে প্রতিবাদ জানাইতেছি। আমরা কারো কোনো ভেদাভেদ নাই, আমরা যখন আশ্রম হয় তখন আমরাই দেখাশোনার দায়িত্ব আমরাই করি। এখানে তো আমাদের কোনো হুমকি কেউ দিয়ে দেয় নাই বা এইটার প্রতি কোনো মানুষের কোনো হিংসা বিদ্বেষ এই ধরনের কিছু নাই। এই যে সাম্প্রদায়িক ঘটনা হতেই পারে না, কারণ যারা দায়িত্বে আছেন তারাই বলতেছেন এবং আমার চাইতে 50 বছর 100 বছরের ভিতরে এরকম কোনো ঘটনা ঘটে নাই। কারা এই অপপ্রচারে জড়িত তা খুঁজতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ঘটনা যেটা নিছক একটা দুর্ঘটনা মাত্র, সেইটাকে অন্য কিছুর রূপ দেওয়া কোনো মতেই গ্রহণযোগ্য নয়। তো যারাই এই বিষয়ে এই ধরনের কোনো কাজ করতে যাবে, অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী হোক বা যারাই এটাকে দেখছে, তারা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে বলেই প্রতীয়মান হয়। আমরা তাদের নজরদারি রাখছি, শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলার আরও 2টি ব্যক্তিগত ও বিচ্ছিন্ন ঘটনায় ধর্মীয় রং চড়িয়ে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আমিন বাবু, যমুনা নিউজ। 2 দশকের ব্যবধানে বাগেরহাটে আমন মৌসুমে আবাদ কমেছে 35,000 হেক্টর জমিতে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর প্রভাব আর মাটিতে লবণাক্ততা বেড়ে যাওয়াই মূল কারণ। খাল খনন ও স্লুইস গেট সংস্কারের পরামর্শ দিচ্ছেন তারা। যতদূর চোখ যায় শুধুই সবুজের প্রাচীর বেষ্টিত মাছের ঘের। দেখে বোঝার উপায় নেই অগ্রহায়ণ ও পৌষ মাসে এখানেই একসময় আবাদ হতো সোনালী আমনের। দক্ষিণ পশ্চিমের জেলা বাগেরহাটে আশঙ্কাজনক হারে কমছে আমন আবাদ। কৃষি বিভাগের তথ্য মতে, যেখানে 2004 সালে জেলায় আমনের আবাদ হয়েছে 1,08,680 হেক্টর জমিতে, সেখানে 2023 সালে জমির পরিমাণ কমে দাঁড়িয়েছে 73,186 হেক্টরে। আমাদের বিভিন্ন ফসলের আবাদ অনেকাংশেই কমে গেছে। যেমন আমাদের রোপা আমন আবাদ, যেটি আমাদের 2004 সালে ছিল 1,08,000 হেক্টরের মতো, সেটি নেমে 73,000 হেক্টরে নেমে এসেছে।
বিশেষজ্ঞরা বলছেন জলবায়ুর বিরূপ প্রভাবে দিন দিন পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে মাটিতে বেড়েছে লবণাক্ততা। কিছু কিছু এলাকায় পিএইচ লেভেল ছাড়িয়েছে 7-এর কোটা। এছাড়া জলাবদ্ধতা ও অতিরিক্ত সার কীটনাশক ব্যবহারও কমিয়ে দিয়েছে মাটির গুণাগুণ। 5 থেকে 10 বছর আগে যতটুকু অঞ্চল প্রতিদিনের জোয়ার ভাটায় প্লাবিত হতো, এখন দেখা যাচ্ছে যে তার থেকে অনেক বেশি আবাদি জমি প্রতিদিনের জোয়ার ভাটায় প্লাবিত হয়। ফলে মাটিতে লবণাক্ততার পরিমাণ বেড়েছে, সুপেয় পানির পরিমাণ কমেছে। কৃষকরা বলছেন শুধু আমন নয়, আবাদ কমেছে নারিকেল, সুপারি সহ অন্যান্য ফসলেরও। লবণ পানি আসার কারণে ধানের বীজও দেওয়া যায় না, আর মাটি পাওয়া যায় না, মাটি নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে নারকেল হচ্ছে না। আমন ধানটা যে টাইমটা হয় ওই টাইমটা লবণ চলে আসে, এই কারণে ধানটা হয় না। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন খাল খনন, স্লুইস গেট সংস্কার ও বোরো আমনের মৌসুমে উচ্চ ফলনশীল জাতের চাষাবাদের ফলে বাড়তে পারে উৎপাদন। আমরা একটা ওভারকাম করার চেষ্টা করছি আমাদের কিছু কিছু হাইব্রিড জাত দিয়ে, উচ্চ ফলনশীল জাত বা আমাদের উপসি যে জাতগুলো আছে এটা দিয়ে আমরা উৎপাদনের কভার করার চেষ্টা করছি। এবং এই বিষয়ে আমরা চেষ্টা করছি আরও ভবিষ্যতে যাতে আমাদের খালগুলো খনন করে এবং স্লুইস গেটগুলো যাতে আমরা সংস্কার করতে পারি, তাইলে আমাদের আমনের পাশাপাশি বোরো মৌসুমে আমাদের আবাদ বৃদ্ধি পাবে। জেলায় প্রতি বছর ধানের চাহিদা রয়েছে 3,41,265 মেট্রিক টন। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।